স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অতি দক্ষিণপন্থীদের মুখোমুখি বামপন্থী জোট, ছিটকে গেল ম্যাক্রো। ইসরায়েলের 2/3 মানুষ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে দেওয়ার পক্ষে। এক জনমত সমীক্ষায় শুক্রবার এই তথ্য জানা যায়। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরের বসতি বাড়ানোর ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সৌদি আরব সরব হয়েছে। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্কতা দিয়েছে রিয়াদ। প্রথম দফার ভোটেই নিকেশ হতে চলেছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোট কাল হয়ে গিয়েছে। ফ্রান্সের ভোটে উগ্র দক্ষিণপন্থীরা এগিয়ে, প্রেসিডেন্ট ম্যাক্রোর জোট 3 নম্বরে, বামেরা 2 নম্বরে এগিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতা দখল করার সম্ভাবনা উগ্র দক্ষিণপন্থীদের। প্রথম দফার ভোটে কট্টরপন্থী নেত্রী ম্যারিন লে পেনের ন্যাশনাল র্যালি সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এগিয়ে গিয়েছে। ধরাশায়ী হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট। তারা রয়েছে 3য় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রয়াত এক ব্যক্তি হয়তো ফুটবলের বড় ফ্যান ছিলেন। শেষ যাত্রাতে পরিবার তার ভালো লাগাকেই সম্মান জানিয়েছে। একসঙ্গে ম্যাচ দেখে শেষ যাত্রায় বিদায় জানালো পরিবার। টানটান উত্তেজনা চলছে ফুটবল ম্যাচে। সেই ফুটবল ম্যাচ দেখিয়ে শেষকৃত্য থামিয়ে হা করে ফুটবল দেখছে পরিবারের সকল সদস্য। ঘটনাটি ঘটেছে চিলিতে। সাইবেরিয়ার রাজধানী বেলগ্রেডের ইসরায়েলি দূতাবাসের সামনে সন্ত্রাসবাদী হামলার ছক ভেস্তে দিল পুলিশ। এক ব্যক্তি দূতাবাসের সামনে কর্তব্যরত এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয় সেই ব্যক্তি। ঘটনার নিন্দা করে সাইবেরিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ একে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছে। মা এবং কিশোরী কন্যাকে ঘরে বন্ধ করে বাইরে ইটের দেওয়াল গেঁথে দিল আত্মীয়রা। তাদের অপরাধ সম্পত্তির ভাগ নিয়ে আত্মীয়দের দাবির সামনে তারা মাথা নোয়ায়নি। এই ঘটনায় দুজনই মৃত্যু হতে পারত, কিন্তু প্রতিবেশী এবং পুলিশের উদ্যোগে দেওয়াল ভেঙে মুক্ত করে এই দুইজনকে। এইরকমই ঘটনা দেখা গেল পাকিস্তানের হায়দ্রাবাদে। এই ঘটনাকে সম্রাট আকবরের কুখ্যাত কাজের সঙ্গে তুলনা করা হচ্ছে। কুখ্যাত আকবর তিনি এরকম নিদান দিয়েছিলেন আনারকলির ওপর। আকবরের পুত্র সেলিমের সঙ্গে আনারকলির অবৈধ সম্পর্ক থাকার কারণে আনারকলিকে ঘরের মধ্যে বন্দি করে বাইরে দেওয়াল গেঁথে দেওয়ার, তার মধ্যেই আনারকলির মৃত্যুও হয়েছিল। এই মহিলা পাকিস্তানের সিন্ধ প্রদেশের শহর হায়দ্রাবাদের লতিফাবাদের বাসিন্দা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে শনিবার একের পর এক আত্মঘাতী হামলায় নিহত হয়েছে 18 জন, আহত হয়েছে 42 জনেরও বেশি। আহতদের মধ্যে 19 জনের অবস্থা আশঙ্কাজনক। গোজা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে এক মহিলা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। তার সঙ্গে ছিল একটি শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার পিঠে ছিল বোম। ওই ঘটনার পরে ক্যামারুন সীমান্ত সংলগ্ন অঞ্চলে এক হাসপাতালেও হামলা চলে। ইসরায়েলি সেনাবাহিনী গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চলে বসবাসরত বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরই স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যেতে থাকে। কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ইতিমধ্যেই এলাকা ছেড়ে চলে গিয়েছে। নতুন করে এই হুমকি জারি করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নির্বিচারে কারারুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের একটি মানবাধিকার ওয়ার্কিং গ্রুপ। ইমরান খানকে বেআইনি গ্রেপ্তার করা হয়েছে বলে তারা মনে করছে। আসলে এবার রাষ্ট্রসংঘের ওয়ার্কিং গ্রুপ। এই মহিলাকে প্রায় 7 বছর ধরে খুঁজছে পৃথিবীর একাধিক পুলিশ। সুন্দরী এই মাথার দাম রাখা হয়েছে 42 কোটি টাকা। প্রতারণা করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। গত 7 বছর তার পিছনে ধাওয়া করেছে মার্কিন সংস্থা FBI। একাধিক গোয়েন্দা সংস্থাও তার পিছনে রয়েছে। তবু তিনি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। তিনি হচ্ছেন ক্রিপ্টো কুইন রুজা ইগনাতোভা। বুলগেরিয়ায় জন্মেছিলেন রুজা ইগনাতোভা, কিন্তু তিনি জার্মান নাগরিক। 2014 সালে সোফিয়াতে তিনি ওয়ানকয়েন নামে একটি জাল ক্রিপ্টোকারেন্সি সংস্থা খুলে ব্যবসার ফাঁদ পেতেছিলেন। রূপের টানে মোহিত করে ক্লায়েন্টদের জাল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করাতেন তিনি। মার্কিন সরকার ওয়ানকয়েনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি স্কিম বলেছে। এইভাবে প্রায় $400 কোটি প্রতারণা করেছিল বলে অভিযোগ তার বিরুদ্ধে। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ইসলামিক এই দেশটির প্রেসিডেন্টের আসনে কে বসবে তা নিয়ে উঠছে বড় জল্পনা।
এই মুহূর্তে কুরসির এই লড়াইয়ে জোর টক্কর চলছে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান ও চরমপন্থী নেতা সাইদ জিলিলির মধ্যে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জামবোয়াঙ্গা শহরে একটি আতশবাজি গুদামে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 38 জনেরও বেশি। বাবার ফোনে মেয়ের বিবস্ত্র ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল, লজ্জায় আত্মহত্যা করলেন মেয়ে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ায়। আত্মঘাতী মহিলার নাম মুর্শেদা খনম মুন্নি। তিনি 2 সন্তানের মাও ছিলেন। গৃহযুদ্ধে পড়ছে মায়ানমার, সংঘাতে জড়িয়ে বার্মিজ সেনা তথা টাটামাদাও ও বিদ্রোহী আরাকান আর্মি। এখনও নেভেনি সংঘর্ষের আগুন। সে দেশের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলা যুদ্ধে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সাধারণ রোহিঙ্গা নাগরিকদের। এদিকে মায়ানমারের রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর মংডু যে কোনো মুহূর্তে আরাকান আর্মির হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে মংডু শহরের 90% বেশি এলাকা মায়ানমারের জুন্টা বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। ইসরায়েল ও হামাসের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কবে বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে নানা মহলে। শনিবারই হামাস এক কর্মকর্তা লেবাননে জানিয়েছেন, যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রস্তাব নিয়ে কথা এখনও বিশেষ এগোয়নি। তবে এরই মাঝে হামলা অব্যাহত গাজায়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গাজা স্ট্রিপে শনিবার রাত থেকে চলা ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত নিহত হয়েছে প্রায় 40 জন প্যালেস্তাইনি। গুরুতরভাবে আহত হয়েছে প্রায় 250 জনেরও বেশি। ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। এমন অবস্থায় ইসরায়েল লেবাননে হামলা চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা জবাবে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মাস দুয়েক আগেই দক্ষিণ গাজার রাফায় ঢুকে পড়েছে ইসরায়েলের বিশাল ট্যাঙ্ক বাহিনী। ইতিমধ্যে রাফা বর্ডার ক্রসিংয়ের প্যালেস্তানীয় অংশ দখল করে নিয়েছে তারা। গাজায় ভয়ঙ্কর হামলা ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনীর। মৃত্যু হয়েছে 6 জন, ধূলিসাৎ করেছে একের পর এক বাড়ি। উমরাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালো সৌদি সরকার। সৌদি আরবে উমরাহ পালনকারী মুসলিমদের সংখ্যা 3 গুণ বাড়িয়ে বছরে 3 কোটিতে উন্নতি করতে চায় রিয়াদ, যেখানে গত বছর উমরাহ পালন করতে এসেছে 45 লাখেরও বেশি। দেশটির উমরাহ বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আব্দুল রহমান বিন ফাহাদ সৌদি টেলিভিশনে তিনি বলেছেন, প্রতি বছরই উমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখ্যভাবে বাড়ছে। এমন অবস্থায় উমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর 1 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করার লক্ষ্যে পরিকল্পনা চলছে রিয়াদ সরকারের। কয়েদির সঙ্গে জেলের মধ্যেই সঙ্গমে লিপ্ত হয়েছে পুলিশ কর্মী। গড়াদের 2 পারের মধ্যে নৈতিক দূরত্ব থাকলেও শরীর দূরত্ব যেন মুছে ফেলল এই মহিলা পুলিশ কর্মী। জেলের কয়েদির সঙ্গে লিপ্ত হল অবাধ যৌনতায়। অপরাধীর সঙ্গে পুলিশ আধিকারিকের এমন যৌনতায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জেলের অন্দরেই এমন কাণ্ড প্রকাশ্যে আসায় হয়ে গিয়েছে পুলিশ কর্মকর্তারা। অভিযুক্ত ওই মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ প্রশাসন। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের HMP ওয়ার্ল্ড জেলখানায়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা ও রাশিয়া সহ 7 দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ জারি করেছে। এর মধ্যে রয়েছে আমেরিকা যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড তাদের নাগরিকদের লেবানন ভ্রমণ করতে বিরত থাকার পরামর্শ দিয়েছে। যে সরকার খুনিদের আশ্রয় দিয়েছিল তাকে পদত্যাগ করতে হবে। জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গ্যান্টস শিফা হাসপাতালের পরিচালককে মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছে, এই যুক্তিতে যে ইসরায়েল এমনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে না। ভয়াবহ ঝড় ও হ্যারিকেন বেরিলে প্রায় লন্ডভন্ড বার্বাডোস। এখনও আটকে রয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলটি।
ফ্রান্সের জাতীয় নির্বাচনের প্রথম দফায় মূল ভূখণ্ডে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আইনসভা ভেঙে দিয়ে দেশকে জাতীয় নির্বাচনের দিকে ঠেলে দিয়েছেন। এদিকে জনমত সমীক্ষার মেরিল লে পেনের ন্যাশনাল র্যালিকে ভোটে অনেকটা এগিয়ে থাকতে দেখা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এই প্রথম অতি দক্ষিণপন্থী পার্লামেন্টের দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সমীক্ষা প্রকাশ্য আসতেই রবিবার রাত থেকে ফ্রান্স জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ শুরু করে মহিলারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান শোনা যায় বিক্ষোভকারী টপলেস মহিলাদের কণ্ঠে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে জো বাইডেনের বিপর্যয়ের জন্য তার সবচেয়ে ঊর্ধ্বতন উপদেষ্টাদের ধারাবাহিক কিছু সিদ্ধান্তকে দায়ী করেছেন সমালোচকরা। সেই সিদ্ধান্তগুলো বাইডেনকে ভুল পথে পরিচালিত করেছে বলে তাদের ধারণা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফ্রির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করছে অস্ট্রেলিয়া। সোমবার থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসীদের সংখ্যা বেড়ে আবাসন ব্যবস্থার উপর চাপ পড়ার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের দাবি। চীনের দিন এবার শেষ। মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন এবার ঘুম ওড়ালো চীনের। এবার ভারতের স্মার্টফোন রপ্তানি ক্ষেত্রে বিরাট পরিসংখ্যান সামনে এসেছে। 2024 অর্থবর্ষে চীনে মোবাইল রপ্তানির পরিমাণ 2.78% কমেছে। এদিকে ভিয়েতনামেও মোবাইল রপ্তানিতে 17.6% পতন রেকর্ড করা হয়েছে এবং ভারতের মোবাইল রপ্তানিতে 40.5% বৃদ্ধি ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর কূটনৈতিক সফর পুরোদমে শুরু করে দিয়েছেন তিনি। 9 জুন শপথ নিয়েছেন তিনি। এরপরই উড়ে গিয়েছেন ইতালি। এই পরিস্থিতিতে জুলাই মাসের মাঝামাঝিতে প্রধানমন্ত্রী যাচ্ছেন অস্ট্রিয়া সফরে, তারপরে রাশিয়া যাওয়ার কথা উঠছে। আজ হোমিওপ্যাথি ওষুধ আবিষ্কারক জার্মানির স্যামুয়েল হানিম্যানের প্রয়াণ দিবস। 2 জুলাই 1843 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে তার মৃত্যু ঘটেছিল। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।